এই লেকচারে আমরা এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন অফ ম্যাক্সওয়েলস ল সম্বন্ধে আলোচনা করব। বিভিন্ন এক্সপেরিমেন্টের সাহায্যে ম্যাক্সওয়েলের যে ল রয়েছে তার ভেরিফিকেশন করা হয়েছে। যেমন ধরা যাক জার্টম্যান অ্যান্ড কো, এছাড়া স্টার্নস এক্সপেরিমেন্ট ইটসেট্রা। প্রথমে আমরা জার্টম্যান অ্যান্ড কোস মেথড সম্বন্ধে একটু আলোচনা করব। প্রথমে আমরা ফিগার 2.8 দেখে নিই। ফিগার 2.8-এ যে মলিকুলার বিম মেথড যেটা রয়েছে সেইটার ডেসক্রিপশানটা দেওয়া আছে। এই ফিগারে ও যেটা আছে ও হচ্ছে একটা ইলেকট্রিক্যাল ওভেন, যেটার মধ্যে কি আছে না ভেপার আছে। এই ভেপারটা ওভেন ও থেকে একটা ছিদ্র দিয়ে বেরোতে পারে। এখানে দেখা যাচ্ছে যে ওভেন ও যেটা আছে ওভেন ও এর ঠিক ওপরে একটা ছিদ্র আছে যেটার সাহায্যে যেটার মধ্যে দিয়ে ভেপারটা বেরোতে পারে। এইবার S1 এবং S2 দুটো স্লিট রয়েছে। এই স্লিটের মধ্যে দিয়ে এই যে বিম অফ ভেপার যেটা আছে এই বিম অফ ভেপারটা পাস করবে। আর কি আছে না একটা সিলিন্ডার আছে, সি হচ্ছে একটা সিলিন্ডার, যেটা রাউন্ড শেপের যেটা রয়েছে সেটা হচ্ছে সিলিন্ডার, এবং এটা একটা অ্যাক্সিসের থ্রু, অ্যাক্সিস মানে এখানে হচ্ছে এ যে অ্যাক্সিস যেটা আছে এই অ্যাক্সিসের থ্রু দিয়ে এটা রোটেট করতে পারে এবং এটা স্পিড হচ্ছে 1000 RPM। এইবার যখন রোটেশন হবে তখন কি হবে, এই যে S3 যে ছিদ্র যেটা আছে এই S3 ছিদ্রটা কি হবে না S1 এবং S2 ছিদ্র যেটা আছে তার ঠিক ওপরে চলে আসবে, এবং যেমনি S3 ছিদ্রটা S1 S2-র ওপরে চলে আসবে, অর্থাৎ S1 S2-র যে স্লিট এবং S3 এরা যখন একটা লাইন বরাবর যখন চলে আসবে তখন ও ওভেন থেকে এই যে বিম অফ ভেপারটা এটা সিলিন্ডারের মধ্যে প্রবেশ করতে পারবে। আর কি আছে এখানে, জি হচ্ছে একটা কার্ভড গ্লাস প্লেট, এটা সিলিন্ডারের ভেতরে রাখা আছে। এখন যদি এই গ্লাস প্লেটটা রেস্টে যদি থাকে তাহলে কি হবে, তাহলে আমরা যদি S1 S2 S3-কে একটা লাইন বরাবর রাখি তখন কি হবে যে বিম অফ ভেপার যেটা আসবে সেই বিম অফ ভেপারটা সরাসরি গ্লাস প্লেটের উপরে পড়বে, যেটা ছবিতে দেখানো আছে একটা ডটেড লাইনটা জিকে টাচ করছে, অর্থাৎ এটা বোঝানো হচ্ছে যে বিম অফ ভেপারটা জিকে টাচ করছে। তাহলে টাচ করলে যে ঘটনাটা ঘটবে যেটা হচ্ছে ওই যে প্লেট যেটা আছে ওই প্লেটটা ডার্ক হয়ে যাবে, সেরকম একটা সিস্টেম সেখানে করা আছে যে বিম অফ ভেপারটা যখন প্লেটের মধ্যে পড়বে সেটা ডার্ক হয়ে যাবে। The number reaching any portion is determined by removing the plate and measuring microphotometrically the resultant darkening। অর্থাৎ আমরা যদি এই প্লেটটার মাইক্রোফোটোমেট্রিক যদি স্টাডি যদি করি তাহলে আলটিমেটলি আমরা যেটা পাবো যে যে কতগুলো ভেপার মলিকুল সেটার মধ্যে প্রবেশ করেছে। এইভাবে আমরা একটা ডিস্ট্রিবিউশন পেতে পারি যে কতগুলো মলিকুল সেখানে রিচ করছে তার একটা ডিস্ট্রিবিউশন। এখন যেটা হচ্ছে যে যখন আমরা সিলিন্ডারকে রোটেট করছি একটা শর্ট টাইম ইন্টারভেলের জন্য, যখন S1 S2 S3 একটা লাইনে এসে পড়ছে একটা শর্ট টাইম ইন্টারভেলের জন্য মলিকুলগুলো এন্টার করতে পারছে। এইবারে ধরে নেওয়া হলো যে এই যে সিলিন্ডারটাকে ক্লকওয়াইজ রোটেট করা হচ্ছে, একটা অ্যারো সিম্বল দিয়ে এখানে দেখানো হয়েছে যে এই সিলিন্ডারটাকে আমরা ক্লকওয়াইজে রোটেট করছি। তাহলে কি হবে যে এই যে গ্লাস প্লেট যেটা রয়েছে জি বলে যে গ্লাস প্লেট যেটা রয়েছে যখন এটা রাইটে অর্থাৎ ডান দিকে যখন মুভ করছে আর কি, তখন কি হবে যে এই যে মলিকুলগুলো এই মলিকুলগুলো ডায়ামিটার বরাবর ক্রস করে ওই যে জি প্লেট যেটা আছে এই জি প্লেটটাকে টাচ করবে। এখন ঘটনা যেটা হচ্ছে যে এইবারে
যে দ্য মলিকুল স্ট্রাইক মোর অ্যান্ড মোর টু দ্য লেফট অফ দ্য ডাইরেক্ট পয়েন্ট অফ ইম্প্যাক্ট। এটার মিনিংটা হচ্ছে যে ডাইরেক্ট পয়েন্ট, অর্থাৎ যদি রেস্টে যদি থাকতো তাহলে যে পয়েন্টে আঘাত করতো, গ্লাস প্লেটটা যদি রোটেট করে, অর্থাৎ ক্লকওয়াইজ যদি রোটেট করে, তাহলে খুব স্বাভাবিকভাবেই রোটেশন যেহেতু হচ্ছে, তাহলে ডাইরেক্ট পয়েন্ট অফ ইম্প্যাক্টের বাঁ দিকে মলিকুলগুলো স্ট্রাইক করার কথা। এটা আরেকবার ছবিটা দেখলে বোঝা যাবে যে যদি জি প্লেটটা এখানে দেখানো হচ্ছে যে জি প্লেটে এই মলিকুলার বিমটা সরাসরি আঘাত করছে। এখন জি প্লেটটা যদি রোটেট যদি করতে থাকে, তাহলে রোটেশন হলে কি হবে, যে এই পয়েন্টটাকে মানে এখন যে ডটেড লাইনটা ড্র করা আছে সেটাকে আমরা যদি ডাইরেক্ট পয়েন্ট অফ ইম্প্যাক্ট যদি বলে থাকি, তাহলে জি প্লেটটা যদি ক্লকওয়াইজ যদি রোটেট করে তার ঠিক বাঁ দিকে মলিকুলগুলোর ধাক্কা দেওয়ার কথা। মোর দ্য ভেলোসিটি নিয়ারার দ্য ডাইরেক্ট পয়েন্ট অফ ইম্প্যাক্ট ইজ দ্য স্ট্রাইক। এটার মিনিংটা যদি মিনিংটা হচ্ছে এরকম যে এই যে মলিকুলের বিমটা যেটা যাচ্ছে, এই মলিকুলের বিমটা যেটা যাচ্ছে, তাহলে এইটা যদি ভেলোসিটি যদি বেশি যদি হয়, তাহলে কি হবে, তাহলে এটা যেটা ডাইরেক্ট পয়েন্ট অফ ইম্প্যাক্ট সেখানে গিয়ে পড়বে, কারণ সেটা খুব ফাস্ট স্ট্রাইক করবে। আর যদি ভেলোসিটি যদি কম যদি হয়, তাহলে কি হবে, তাহলে যেটা আমরা আগে যেটা বলছিলাম লেফটের দিকে স্ট্রাইক করবে। দ্য গ্লাস প্লেট উড দাস বি ব্ল্যাকেন্ড বাই ডিফারেন্ট অ্যামাউন্ট। এটার মিনিং যেটা হচ্ছে যে যেহেতু ভেলোসিটি তো একরকমের হবে না, মলিকুলার বিমের ভেলোসিটির একটা ডিস্ট্রিবিউশন থাকবে। তাহলে ভেলোসিটি যদি একটা ডিস্ট্রিবিউশন থাকে, যদি ভেলোসিটি, তাহলে কি হবে, এক একটা মলিকুলার ভেলোসিটি এক এক রকমের হবে। তাহলে ওই যে গ্লাস প্লেটের ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট অ্যামাউন্টের ব্ল্যাকেনিংটা হবে। তার মানেটা যেটা দাঁড়াচ্ছে যে দ্য ব্ল্যাকেনিং অফ দ্য প্লেট ইজ দেয়ার ফোর এ মেজার অফ দ্য ভেলোসিটি স্পেকট্রাম অফ দ্য বিম। তাহলে মলিকুলার এই যে বিম যেটা আসছে, যেহেতু এই মলিকুলগুলোর ভেলোসিটি সবার এক নয়, তাদের একটা ডিস্ট্রিবিউশন আছে, তাদের ডিস্ট্রিবিউশনের উপরে ডিপেন্ড করে আমরা একটা রেজাল্ট্যান্ট ব্ল্যাকেনিং পাবো, এবং সেই ব্ল্যাকেনিংটাকে আমরা অ্যানালাইসিস করে বলতে পারবো যে মলিকুলার যে বিম যেটা আসছে সেই মলিকুলগুলোর ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটা কী রকমের হবে। আমরা নেক্সট আরেকটা এক্সপেরিমেন্ট দেখে নিই, এটা হচ্ছে স্টার্নের এক্সপেরিমেন্ট। এখানে একটা ফিগারটা আমরা আগে ভালো করে দেখি। এখানেও একটা ওভেন রয়েছে এবং ওভেনের মধ্যে একটা ছিদ্র করা আছে। ওভেনের ঠিক আরেকটু ডান দিকে একটা স্লিট রয়েছে, আর তারও ঠিক ডান দিকে একটা ওয়্যার রয়েছে। সেই ওয়্যারে এই মলিকুলার বিমটা এসে পড়ে ধাক্কা খাবে। তাহলে এই যে যে ওভেন যেটা আছে, ওভেন থেকে মলিকুলার বিমটা এসে স্লিটের মধ্যে দিয়ে গিয়ে এই যে যে ওয়্যার যেটা আছে, এই ওয়্যারে ধাক্কা খাবে। এখন প্রশ্ন যেটা হলো যে যদি কোনো গ্র্যাভিটেশনাল ফিল্ড না থাকতো, তাহলে কি হতো, যে এই যে মলিকুলার বিম যেটা আছে এটা একদম পুরো পারফেক্টলি হরাইজন্টালভাবে বেরিয়ে স্লিটের মধ্যে দিয়ে গিয়ে ডাইরেক্টলি এই যে বলে যে পয়েন্ট যেটা আছে, ডটেড লাইনটা হচ্ছে ওয়্যার, একদম এক্সট্রিম রাইটে ডটেড যে লাইন যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ওয়্যার। এখানে বলে একটা পয়েন্ট করা আছে এবং বোঝানো হচ্ছে যে যদি গ্র্যাভিটি না থাকতো তাহলে ডাইরেক্টলি সে এসের মধ্যে দিয়ে গিয়ে ডিতে ধাক্কা খেত। কিন্তু বাস্তবে তা হয় না। আমরা এটা জানি যে ডিউ টু গ্র্যাভিটেশন কী হবে, যে ডাইরেক্ট পয়েন্টে না গিয়ে কিছুটা নিচে গিয়ে ইম্প্যাক্টটা হবে। আর এখানে আরও একটা ব্যাপার যেটা হলো যে ছিদ্র থেকে যে মলিকুলগুলো বেরোচ্ছে এই সবগুলোই কিন্তু এই স্লিটের মধ্য দিয়ে যাবে না। যেমন ফর এক্সাম্পল এই যে 3 বলে যেটা দেওয়া আছে, একটা লাইন করা আছে, তাতে বোঝানো হচ্ছে যে ওইভাবে যে মলিকুলগুলো আসবে সেটা এই স্লিটের মধ্য দিয়ে যাচ্ছে না। তো কিভাবে যাবে না, মলিকুলগুলো যখন থেকে বেরোবে এটা সামান্য প্যারাবোলিক ওয়েতে বেরোবে, অর্থাৎ কিছুটা ওপরে উঠে যাবে। যেমন 1 আর 2 যে ডটেড কার্ভ যেটা আছে, বলা হচ্ছে যে এই 1 আর 2 পাথ দিয়ে যে মলিকুলগুলো যাচ্ছে তারা ঠিক স্লিটের মধ্য দিয়ে গিয়ে আলটিমেটলি একটু নিচের দিকে যাবে ডিউ টু গ্র্যাভিটি। নিচের দিকে গিয়ে প্রাইম এবং ডবল প্রাইম সেখানে গিয়ে সে ধাক্কা খাবে। তো এই হচ্ছে আমার এখানে এক্সপেরিমেন্টাল সেটআপটা। এখানে আরও একটা জিনিস যেটা বলার আছে, সেটা হচ্ছে কি, যে এই যে ওয়্যার যেটা আছে এক্সট্রিম রাইটে যে ডটেড লাইন যেটা ড্র করা আছে, এই ওয়্যারে যখন সেই মলিকুলটা হিট করবে তখন কি হবে,
যদি সেটা একটা অ্যাটম যদি হয়, অ্যাটমটা আয়নাইজড হয়ে যাবে, অর্থাৎ বেসিক্যালি সে একটা আয়নে পরিণত হবে। এবং সেখানে একটা ব্যবস্থা করা আছে, যেটা ডিটেলস অ্যারেঞ্জমেন্টটা এখানে দেখানো নেই। সেই আয়নটা বেসিক্যালি সেই ওয়্যারের থ্রু দিয়ে গিয়ে একটা কারেন্ট দেবে। তার মানেটা হচ্ছে কি, যে এই বিমটা, মলিকুলার বিমটা যেমন যেমন সেখানে সেই ওয়্যারে ধাক্কা খাবে, ঠিক সেই অনুপাতে আমরা বেসিক্যালি একটা আয়ন কারেন্ট পাবো। যেটা আমরা আগের এক্সপেরিমেন্টে যেটা বলছিলাম, যে সেখানে একটা গ্লাস প্লেট আছে, সেই গ্লাস প্লেটের ব্ল্যাকেনিং হচ্ছে, এবং এই ব্ল্যাকেনিংটার অ্যানালিসিস করে আমরা একটা রেজাল্টেন্ট ভেলোসিটি স্পেকট্রাম পাচ্ছি। এইখানে ব্যাপারটা কি করা আছে, এখানে এই যে আয়ন কারেন্ট যেটা আছে, সেই আয়ন কারেন্টটার ওপরে ডিপেন্ড করে আমরা একটা স্পেকট্রাম পাবো। তো আলটিমেটলি আমরা এই পুরো অ্যানালাইসিসটা করে একটা এখানে ফিগার দেখানো হয়েছে, যে ইন্টেন্সিটি ভার্সাস যে ভেলোসিটির যে কার্ভ যেটা আছে। তো এখানে দুটো লাইন করা আছে, একটা হচ্ছে ডটেড লাইন, একটা হচ্ছে সলিড লাইন। তো সলিড লাইন যেটা হচ্ছে এটা থিওরিটিক্যাল কার্ভ, আর ডটেডটা হচ্ছে এক্সপেরিমেন্টাল কার্ভ। তো দেখা গেছে যে এই যে স্টার্নের এক্সপেরিমেন্ট করে যে ভেলোসিটির ঠিক যেরকম ডিস্ট্রিবিউশনটা পাওয়ার কথা অ্যাজ পার ম্যাক্সওয়েলস ল, সেটা পাওয়া যায়। তো এইভাবে বিভিন্ন এক্সপেরিমেন্টের সাহায্যে এই যে ম্যাক্সওয়েলের যে লটা বলা হয়েছিল, সেই লটার যে সেই লটা যে ঠিক, সেটা এক্সপেরিমেন্টালি কিন্তু প্রুফ করা গেছে। আমরা নেক্সট যে আলোচনা যেটা করব, সেটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম অফ এ ডাইনামিক্যাল সিস্টেম। তো ডিগ্রিজ অফ ফ্রিডম বলতে কি বোঝায়? তো এই জন্য আমরা ধরে নিচ্ছি যে একটা ফ্রি পার্টিকেল আছে। এই ফ্রি পার্টিকেলটা আমরা ধরে নিচ্ছি যে একটা স্ট্রেট লাইন, ধরা যাক এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে। তাহলে এই যে পার্টিকেলটার যে মুভমেন্ট বা পার্টিকেলটার পজিশান, এটাকে আমরা ওয়ান কোঅর্ডিনেট, অর্থাৎ একটা মাত্র কোঅর্ডিনেট যেটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট, সেটা দিয়ে আমরা ডেসক্রাইব করতে পারি। তাহলে আমরা বলবো যে এই যে পার্টিকেল যেটা আছে, এই পার্টিকেলটার 1 ডিগ্রি অফ ফ্রিডম আছে। যেহেতু আমরা একটা কোঅর্ডিনেট দিয়ে তার স্পেসিফিকেশানটা দিচ্ছি, তাই আমরা বলছি যে এটার 1 ডিগ্রি অফ ফ্রিডম আছে। If however the free particle moves over a plane, it may be the xy plane, ধরা যাক একটা xy প্লেনের মধ্য দিয়ে মুভ করছে, তার মানে কি, সেই ক্ষেত্রে পার্টিকেলটার পজিশানটাকে আমরা যদি ডিসক্রাইব করতে যাই, তখন কিন্তু দুটো কোঅর্ডিনেট লাগবে, এক্স কোঅর্ডিনেট লাগবে, ওয়াই কোঅর্ডিনেট লাগবে। তাহলে যখন দুটো কোঅর্ডিনেট দিয়ে আমরা তার পজিশানকে স্পেসিফাই করছি, তখন আমরা বলবো যে তার দুটো ডিগ্রিজ অফ ফ্রিডম আছে। এবং ঠিক একইভাবে যদি একটা কোনো পার্টিকেল স্পেসের মধ্যে থাকে, তাহলে স্পেসের মধ্যে যদি তার পজিশানটাকে স্পেসিফাই করতে হয়, তখন কিন্তু আমার এক্স ওয়াই জেড এই তিনটে কোঅর্ডিনেট দরকার হচ্ছে। এবং তখন আমরা বলবো যে সেই ক্ষেত্রে সেই পার্টিকেলটার তিনটে ডিগ্রিজ অফ ফ্রিডম আছে। এখন ঘটনা যেটা হলো, যে আমরা এখানে যে পার্টিকেলটা কথা বলছি, আমরা ধরে নিচ্ছি যে সেটা হচ্ছে একটা পয়েন্ট পার্টিকেল। কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা ধরা যাক কোনো মলিকুলের ডিগ্রিজ অফ ফ্রিডম সম্বন্ধে আলোচনা করছি, কিন্তু মলিকুলের একটা ফাইনাইট সাইজ আছে। সুতরাং তার মানেটা কি দাঁড়াচ্ছে, যে তাদের মাস আছে এবং সেই সঙ্গে কি আছে না, মোমেন্ট অফ ইনার্সিয়া আছে। মোমেন্ট অফ ইনার্সিয়া সম্বন্ধে আমরা আগেই জেনেছি। যেহেতু তাদের মাস আছে এবং মোমেন্ট অফ ইনার্সিয়া আছে, তাহলে কি হবে, মোমেন্ট অফ ইনার্সিয়া থাকলে তাদের কি থাকবে না, কাইনেটিক এনার্জি অফ রোটেশন অ্যাপার্ট ফ্রম দ্যাট ট্রান্সলেশন থাকবে। মানে নর্মাল যে কাইনেটিক এনার্জি, যেটাকে আমরা হাফ এম ভি স্কোয়ার যেটা বলি, সেটা ছাড়াও আরও একটা কাইনেটিক এনার্জি অফ রোটেশন থাকবে, যেটা হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। দুটোই থাকবে। তার মানে যেটা হচ্ছে যে এখানে ট্রান্সলেশন ব্যাপারটা ছাড়া আমাকে আরও একটা ব্যাপার সম্বন্ধে ভাবতে হচ্ছে, যেটা হচ্ছে রোটেশন। সুতরাং ট্রান্সলেশন ডিগ্রিজ অফ ফ্রিডম ছাড়াও এক্ষেত্রে রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডমটা থাকবে।
এইবারে ইফ নট পারফেক্টলি রিজিড স্ট্রাকচার মানেটা কি, যে ধরা যাক একটা পাথর রয়েছে, রিজিড স্ট্রাকচার, কিন্তু এই রিজিড স্ট্রাকচার না হয়ে যদি তার স্ট্রাকচারটা যদি একটু ফ্লেক্সিবল হয়, ধরো একটা স্প্রিং, তাহলে কি হবে, সেটা ভাইব্রেট করতে সক্ষম হবে। তাহলে কি হলো, যে ট্রান্সলেশন রোটেশন ছাড়াও কিছু কিছু ক্ষেত্রে যদি স্ট্রাকচার রিজিড যদি না হয়, তাহলে আমরা আরও একটা ডিগ্রিজ অফ ফ্রিডম পাবো, যেটা হচ্ছে কি না ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম। এবং বাস্তবে দেখা গেছে যে মলিকুলগুলোর যে লাইট এমিট করে বা যে লাইট অ্যাবজর্ব করে, তার যদি স্পেকট্রোস্কোপিক্যাল অ্যানালাইসিস করা হয়, তাহলে এটা এস্টাবলিশ করা যায় যে ইন দ্য ইনফ্রারেড রিজিয়ন, মানে ইনফ্রারেড স্পেকট্রার যদি অ্যানালাইসিস যদি করা যায়, তাহলে এটা এস্টাবলিশ করা যাবে যে সত্যি সত্যি এই মলিকুলগুলোর রোটেশন এবং ভাইব্রেশন হয়। তাহলে ইনফ্রারেড স্পেকট্রোস্কোপির অ্যানালাইসিস করে এটা জানা যায় যে কোনো মলিকুলের রোটেশন বা ভাইব্রেশন আছে, অ্যাপার্ট ফ্রম দ্য ট্রান্সলেশন। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম বলতে বোঝায় the number of independent coordinate necessary for specifying the position and configuration in space of a dynamical system. তার মানে আমার যতগুলো ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটের প্রয়োজন হচ্ছে, তার যে পজিশন বা তার যে কনফিগারেশন, এই সম্বন্ধে ডেসক্রিপশান দিতে গেলে যতগুলো ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটের প্রয়োজন হবে, এবং সেটা হতে পারে ট্রান্সলেশন, রোটেশন, ভাইব্রেশন, এই সবগুলোর বিবেচনা করে যতগুলো ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট দিয়ে তার পজিশন বা কনফিগারেশনকে আমরা স্পেসিফাই করতে পারবো, সেটাই হবে কিন্তু নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম। এইবারে আমরা এই ব্যাপারটাকে ইন টার্মস অফ এনার্জি দিয়েও বলতে পারি। যেমন ধরা যাক, আমরা যদি একটা ফ্রি পার্টিকেলের কাইনেটিক এনার্জি ওয়ান ডাইমেনশনে যদি বলি, তাহলে এটা হবে হাফ এম এক্স ডট স্কোয়ার। টু ডাইমেনশনে হলে হবে হাফ এম এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার, এবং থ্রি ডাইমেনশনে যদি হয় তাহলে এটা হবে হাফ এম এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার প্লাস জেড ডট স্কোয়ার। এটা হচ্ছে যে আমরা যদি শুধুমাত্র ট্রান্সলেশনটা যদি বিবেচনা করি। এইবার আমরা যদি একটা কমপ্লেক্স মলিকুল যদি নিই, যার একটা রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কাইনেটিক এনার্জি যেটা হবে সেটা হচ্ছে কি না হাফ আই ওমেগা স্কোয়ার। এখানে যেমন হাফ এম এক্স ডট স্কোয়ার যেমন হচ্ছে, তেমনি সেক্ষেত্রে যেটা হবে হাফ আই ওমেগা স্কোয়ার, যেখানে কি আইটা হচ্ছে যে মোমেন্ট অফ ইনার্সিয়া, আর ওমেগা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি না অ্যাঙ্গুলার ভেলোসিটি। আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া আর ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। The angular velocity vector of a rotating molecule can have a component along all the three coordinate axes. এবং ওই ওমেগাটার কি থাকতে পারে না এই তিনটে অ্যাক্সিস বরাবর কিন্তু আবার তার কম্পোনেন্ট থাকতে পারে। এইবার এইটা আমরা যেটা বললাম, যেটা হচ্ছে ইন টার্মস অফ রোটেশন। এইবার আমরা আরও একটা জিনিস বলতে পারি যে ভাইব্রেশনের কথাটা বিবেচনা করে। যেমন যদি ভাইব্রেশন যদি থাকে, তাহলে কি হবে, এই কাইনেটিক এনার্জি ছাড়াও একটা পোটেনশিয়াল এনার্জি টার্ম আসবে। এই পোটেনশিয়াল এনার্জি ব্যাপারটা আসছে কি করে, তার কারণটা কি, ধরা যাক আমি একটা পার্টিকুলার অ্যাটমকে, যেটা ফ্লেক্সিবেলই আছে মলিকুলের মধ্যে, নট রিজিডভাবে আছে, মানে একটা ফ্লেক্সিবেলভাবে রয়েছে, এবং তাকে যদি ডিসপ্লেস করি, তাহলে কি হবে, ডিসপ্লেস করার চেষ্টা করা হলে সে আবার আগের যে ইকুইলিব্রিয়াম পজিশন যেটা আছে সেখানে ফিরে আসার চেষ্টা করবে। এটার মিনিংটাই যেটা হলো যে এই রেস্টোরিং ব্যাপারটা থাকলে কিন্তু একটা পোটেনশিয়াল এনার্জি টার্ম আসবে। এবং আমরা জানি যে এই পোটেনশিয়াল এনার্জি যেটা হচ্ছে যে হাফ কে এক্স স্কোয়ার, হোয়ার কে ইজ দ্য ফোর্স কনস্ট্যান্ট, আর এক্স যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিলেটিভ টু দ্য পজিশন অফ ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম পজিশন থেকে আমরা যদি এক্স ডিসপ্লেস করি,
তাহলে এই অ্যামাউন্টের পোটেনশিয়াল এনার্জি পাওয়া যাবে। এটা আমরা আগে যখন আমরা সিম্পল হারমোনিক মোশন যখন পড়েছিলাম ফর দ্য অসিলেটর, তখন আমরা এটা আলোচনা করেছি। তো তাহলে যেটা হচ্ছে যে আমরা যেটা পরে যেটা দেখব আর কি, যে in accord with the principle of equipartition of energy in which potential energy is also to be included, we give a somewhat different definition of the number of degrees of freedom as the number of independent quadratic variables by which the energy of a system is determined। মানে সেখানে এই যে আমরা ডিগ্রিজ অফ ফ্রিডমের ডেফিনেশনটা যেটা আগে দিয়েছিলাম, এটা একটু অন্যভাবে দেওয়া যেতে পারে। সেটা এইভাবে বলা হচ্ছে যে দ্য নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কোয়াড্রাটিক ভ্যারিয়েবলস। কোয়াড্রাটিক ভ্যারিয়েবলের মানেটা কি না, হচ্ছে স্কোয়ার টার্ম, যেমন কি হাফ কে এক্স স্কোয়ার, এই যে স্কোয়ার টার্ম, মানে যতগুলো স্কোয়ার ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ার টার্ম আসছে সেইটার দিয়ে ডিগ্রিজ অফ ফ্রিডমটাকে স্পেসিফাই করা হয়। আর আরেকটা ব্যাপার এখানে আলোচনা করতে হবে, যেটা হচ্ছে কি যে ডিগ্রিজ অফ ফ্রিডম যদি এফ যদি হয়, তাহলে এফকে ইন জেনারেল 3n মাইনাস এম এইভাবে ডেসক্রাইব করা হয়। তো এখানে এন যেটা হচ্ছে যে একটা মেটেরিয়াল সিস্টেম যেখানে ক্যাপিটাল এন সংখ্যক পার্টিকেল আছে, আর স্মল এম কি না, স্মল এম হচ্ছে নাম্বার অফ কনস্ট্রেন্ট। কনস্ট্রেন্ট মানে হচ্ছে বাধা। যেমন ধরা যাক একটা ডাম্বেল আছে, এই ডাম্বেলের মধ্যে কি মানে দুটো এইভাবে ভাবতে পারি যে দুটো স্ফিয়ারকে একটা একটা লাইন দিয়ে জয়েন করা আছে। তাহলে এই যে লাইন দিয়ে জয়েন করা মানে কি, সেই বরাবর ওই স্ফিয়ারের মোশনটাকে আমরা রেস্ট্রিক্ট করছি, মানে দ্যাট ইজ এ কনস্ট্রেন্ট। এইভাবে আমরা কনস্ট্রেন্টকে ভাবি। আর এই নাম্বার অফ কনস্ট্যান্টের উপরে ডিপেন্ড করে নাম্বার অফ ইকুয়েশান আমরা পাবো, যেখানে একটা ইকুয়েশান দেওয়া আছে যে এফ জে ইন ব্র্যাকেট এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, এইভাবে এক্স এন ওয়াই এন জেড এন ইকুয়াল টু 0। তো এইভাবে আমরা টোটাল এম সংখ্যক ইকুয়েশান আমরা পাবো। তো ইন জেনারেল যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে ডিগ্রিজ অফ ফ্রিডম এফ দ্যাট ইজ ইকুয়াল টু 3n মাইনাস এম। এবং এই যে ইকুয়েশান যেটা আছে, এই ইকুয়েশানটাকে আমরা পরে ইউজ করব যে বিভিন্ন টাইপ অফ গ্যাসের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডমটা কত, এটা আমরা একটু পরে আসছি। আর এখানে 3n যেটা আছে, 3 ফর নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এই জন্যই 3 ব্যাপারটা আসছে। এবার আমরা প্রিন্সিপাল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি যেটা আছে সেইটা সম্বন্ধে জানব। তো প্রিন্সিপাল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি কি না, দ্য মিন কাইনেটিক এনার্জি of a system of molecules in thermal equilibrium at the temperature T is uniformly distributed among all the degrees of freedom, and for each degree of freedom of a molecule is equals half kT, where k is the Boltzmann constant। এটার মিনিংটা কি হলো না, মিন কাইনেটিক এনার্জি যেটা আছে যদি থার্মাল ইকুইলিব্রিয়াম যদি হয়, তাহলে যে মিন কাইনেটিক এনার্জিটা ডিগ্রিজ অফ ফ্রিডম যেগুলো রয়েছে এই প্রত্যেকের মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে। যদি 3টে ডিগ্রিজ অফ ফ্রিডম যদি থাকে, তাহলে যে 3টে ডিগ্রিজ অফ ফ্রিডমের মধ্যে এই কাইনেটিক এনার্জিটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে। অ্যান্ড ফর ইচ ডিগ্রি অফ ফ্রিডম অফ এ মলিকুল ইট ইকুয়ালস হাফ কেটি। এবং প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য এই যে কাইনেটিক এনার্জি যেটা আছে দ্যাট ইজ ইকুয়াল টু হাফ কেটি। This theorem of uniform distribution of kinetic energy among the degrees of freedom is known as the principle of equipartition of energy, অর্থাৎ এটাকেই প্রিন্সিপাল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি বলা হয়। এই প্রিন্সিপাল অফ ইকুইপার্টিশন অফ এনার্জির কিন্তু অনেক অ্যাপ্লিকেশন রয়েছে, বিশেষত স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে। আর এই ইকুইপার্টিশন অফ এনার্জির আরেকটা ডিফারেন্ট ভার্সন হচ্ছে যে ইফ দ্য এনার্জি অফ এ সিস্টেম associated with any degree of freedom is a quadratic function of the variable specifying the degree of freedom। এটার মানেটা যেটা হচ্ছে যে ইফ দ্য এনার্জি অফ এ সিস্টেম, যদি কোনো একটা সিস্টেমের এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ এনি ডিগ্রি অফ ফ্রিডম, মানে কোনো একটা পার্টিকুলার
ডিগ্রি অফ ফ্রিডমের কোরেসপন্ডিং যে এনার্জি যেটা হবে, সেই এনার্জি হচ্ছে কি না ইজ এ কোয়াড্রাটিক ফাংশন অফ দ্য ভ্যারিয়েবল স্পেসিফাইং দ্য ডিগ্রি অফ ফ্রিডম, মানে প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ এ কোঅর্ডিনেট অর কম্পোনেন্ট অফ এ ভেলোসিটি। যেমন কি আগে আমরা যেটা দেখছিলাম যে কাইনেটিক এনার্জি যদি হয় তাহলে সেটা কি হবে না হাফ এম এক্স ডট স্কোয়ার, পোটেনশিয়াল এনার্জি হলে হাফ এম এক্স স্কোয়ার। তা এখানে কি হচ্ছে যে যে ডিগ্রিজ অফ ফ্রিডমের কথা এখানে বলা হচ্ছে, এখানে এনার্জিটা কি হচ্ছে না প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ এ কোঅর্ডিনেট অর কম্পোনেন্ট অফ এ ভেলোসিটি হচ্ছে। Then in a state of thermal equilibrium of the system at temperature T, the mean value of the corresponding energy equals half kT. এই যে কাইনেটিক এনার্জিটা যেটা আছে সেটা হচ্ছে কোয়াড্রেটিক ফাংশন অফ দ্য ভ্যারিয়েবল স্পেসিফাইং দ্য ডিগ্রিজ অফ ফ্রিডম। আমরা যদি এক্স কোঅর্ডিনেট যদি বলি তাহলে কাইনেটিক এনার্জিটা প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার হবে বা এক্স ডট স্কোয়ার হবে, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি প্রপোর্শনাল টু হবে। আর কি হবে না মিন ভ্যালু অফ দ্য কোরেসপন্ডিং এনার্জি ইকুয়ালস হাফ কেটি, মানে এই যে একটা পার্টিকুলার ডিগ্রিজ অফ ফ্রিডমের যে এনার্জি কতটা হবে সেটা হচ্ছে হাফ কেটি। বেসিক্যালি আগের স্টেটমেন্টটাই করা হয়েছে, বাট এখানে কাইনেটিক এনার্জিটাকে হাইলাইট করা হয়েছে। এটা ডেরিভেশনটা আমরা ডিটেলসে আমরা দেখছি না, আমরা জাস্ট স্টেটমেন্টটাকেই এখানে ডেসক্রাইব করেছি। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম অ্যান্ড রেশিও অফ হিট ক্যাপাসিটির মধ্যে একটা রিলেশন আছে, সেই রিলেশন সম্বন্ধে আমরা জানব। তো আমরা ধরে নিচ্ছি যে একটা সিস্টেম আছে, এই সিস্টেমটার মধ্যে শুধুমাত্র ফ্রি পার্টিকেলস আছে এবং তাদের এফ ডিগ্রিজ অফ ফ্রিডম আছে। এইবারে আমরা একটু আগে জানলাম যে প্রিন্সিপাল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি বলছে যে প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডমে হাফ কেটি করে এনার্জি থাকবে। তাহলে কি হবে যে আমরা যদি 1 গ্রাম মোল যদি নিই, দ্য এনার্জি পার গ্রাম মোল অফ দ্য সিস্টেম, 1 গ্রাম মোলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে আমরা জানি। তাহলে আমরা যদি 1 গ্রাম মোলের কথা যদি বিবেচনা করি তাহলে টোটাল এনার্জি কত হবে না একটা ডিগ্রিজ অফ ফ্রিডমে হাফ কেটি এনার্জি আছে, তাহলে এফ ডিগ্রিজ অফ ফ্রিডমে হাফ কেটি ইন্টু এফ থাকবে। সেই সঙ্গে যেহেতু 1 গ্রাম মোলের কথা বলেছি, অ্যাভোগাড্রো সংখ্যা এনে দিয়ে আমি গুণ করেছি, তাহলে আমরা আলটিমেটলি যেটা পেলাম যে কে ইন্টু এন এ ইকুয়াল টু ক্যাপিটাল আর হয় আমরা জানি, তাহলে এনার্জি ই দ্যাট ইজ ইকুয়াল টু হাফ এফ আর টি হলো। তাহলে মোলার হিট ক্যাপাসিটি সিভি কত হবে না ডিই বাই ডিটি দ্যাট ইজ ইকুয়াল টু হাফ এফ আর হবে। এইবার আমরা থার্মোডাইনামিক্স থেকে জানি যে সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর হয়, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। তাহলে সিপি ইজ ইকুয়াল টু আর প্লাস সিভি হবে। এইবারে সিভি ইকুয়াল টু হাফ এফ আর, তার মানেটা হচ্ছে সিপি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর ইন্টু 1 প্লাস এফ বাই 2। তাহলে সিভি হাফ এফ আর হলো, সিপি আর ইন্টু 1 প্লাস এফ বাই 2 হলো। সুতরাং গামা হচ্ছে রেশিও অফ দ্য স্পেসিফিক হিট ক্যাপাসিটিস দ্যাট ইজ ইকুয়াল টু সিপি বাই সিভি। সুতরাং গামা ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 বাই এফ। এই রিলেশনটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট রিলেশন, যেটা গামা এবং এফ এই দুজনের মধ্যে একটা ইন্টার রিলেশন দিচ্ছে। তাহলে কি হলো যে হোয়াইল দ্য প্রিন্সিপাল অফ থার্মোডাইনামিক্স গিভস আস অনলি অ্যান এক্সপ্রেশন ফর দ্য ডিফারেন্স অফ দ্য টু স্পেসিফিক হিট, অর্থাৎ থার্মোডাইনামিক্স থেকে আমরা যে দুটো স্পেসিফিক হিট আছে তাদের ডিফারেন্সটা পাই, বাট ফ্রম দ্য মলিকুলার থিওরি অ্যান্ড উইথ দ্য ইকুইপার্টিশন ল predicts their actual magnitudes and their ratio gamma in terms of the degrees of freedom f and the universal gas constant r. বাট এই যে মলিকুলার থিওরি থেকে আমরা গামা এবং এফ এর মধ্যে একটা রিলেশন পাচ্ছি। এইবারে আমরা যেটা করব, এই যে গামা এবং এফ এর যে রিলেশনটা যেটা দেখলাম সেটাকে আমরা অ্যাপ্লাই করব বিভিন্ন টাইপের গ্যাসের ক্ষেত্রে। যেমন প্রথমে আমরা আলোচনা করছি যে মনো অ্যাটমিক গ্যাস। তো মনো অ্যাটমিক গ্যাস বলতে কি বোঝায়, যেখানে অ্যাটমগুলো হচ্ছে মনো অ্যাটমিক, অর্থাৎ একটাই অ্যাটম থাকবে, দুটো অ্যাটম সংযুক্ত হয়ে মলিকুল তৈরি করবে না, সিঙ্গেল অ্যাটম থাকবে। তাহলে কি হবে, যদি সিঙ্গেল অ্যাটম যদি থাকে তাহলে এনার্জিটা টোটালি কাইনেটিক এনার্জি হবে, আর ডিগ্রিজ অফ ফ্রিডম এফ ইজ ইকুয়াল টু 3 হবে, ফ্রি পার্টিকেল, তাহলে এফ সমান 3। তাহলে কি হচ্ছে যে সিভি ইজ ইকুয়াল টু হাফ এফ আর, এফ ইজ ইকুয়াল টু 3, তাহলে সিভি ইজ ইকুয়াল টু 3 বাই 2 আর, আর গামা ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 বাই এফ।
that means 1 plus 2 by 3, that is equal to 5 by 3 equal to 1.67. This is in good agreement with the values of CV and gamma for monoatomic gases, and their specific heats are also to be practically independent of temperature as predicted. তো এই যে রেজাল্ট যেটা আছে গামার যে ভ্যালুটা, এটা কিন্তু এক্সপেরিমেন্টালি ঠিক এরকমই আসে। আবার ডায়াটমিক গ্যাস যদি কনসিডার যদি করি, তাহলে সেটাকে আমরা এইভাবে ভাবতে পারি যে দুটো অ্যাটম আছে এবং একটা পার্টিকুলার লাইন দিয়ে, রিজিড লাইন দিয়ে অনেকটা ডাম্বেলের মতন তাদের জয়েনিং আছে। তাহলে কি হবে, এক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডমটা কীভাবে আমরা পাবো? আমরা একটু আগে একটা ইকুয়েশন সম্বন্ধে জেনেছিলাম যে F ইজ ইকুয়াল টু 3n মাইনাস এম। দ্যাট ইজ, এক্ষেত্রে যেহেতু দুটো অ্যাটম রয়েছে তাহলে n ইকুয়াল টু 2 হবে, তাহলে 3 ইন্টু 2 মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 5। তাহলে এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম F ইজ ইকুয়াল টু 5। এই 5-এর মধ্যে 3টে হচ্ছে ট্রান্সলেশনের জন্য, 3টে অ্যাক্সিস বরাবর, আর দুটো হচ্ছে রোটেশনের জন্য। তো এই যে ট্রান্সলেশন আর রোটেশন কিভাবে হচ্ছে এটা একটু ফিগারের সাহায্যে আমরা একটু বুঝে নিই। ফিগার 2.12, লেফট সাইডের ফিগারটা আমরা দেখছি, ফিগার 2.12। এখানে এই যে এইচ বলে একটা ডাম্বেলের ছবি দেওয়া আছে, দ্যাট ইজ এ ডায়াটমিক মলিকুল। এইবার এই যে ডাম্বেলটা, এই ডাম্বেলটাকে আমরা XYZ এই 3টে অ্যাক্সিস বরাবরই শিফট করতে পারবো। তাহলে ট্রান্সলেশন কিন্তু 3টে অ্যাক্সিস বরাবরই হবে। তার মানে আমার 3টে ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম আছে। এইবার দেখে নিচ্ছি রোটেশন কেমন হবে। দেখা যাচ্ছে যে জেড অ্যাক্সিসের ওপরে একটা অ্যারো সিম্বল, কার্ভড অ্যারো সিম্বল আছে। তার মানেটা হচ্ছে এই যে ডাম্বেলটা জেড অ্যাক্সিস বরাবর রোটেট করতে পারবে। আবার দেখা যাচ্ছে যে ওয়াই অ্যাক্সিস যেটা আছে, এই ওয়াই অ্যাক্সিসও একটা কার্ভড অ্যারো সিম্বল দেওয়া আছে। তার মানেটা হচ্ছে এই ডাম্বেলটা ওয়াই অ্যাক্সিস বরাবর রোটেট করতে পারবে। এবার ব্যাপার যেটা হলো, এক্স অ্যাক্সিস বরাবর কোনো রোটেশনের সিম্বল দেওয়া নেই। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে এই ডাম্বেলটা ওয়াই এবং জেড অ্যাক্সিসের সাপেক্ষে রোটেশনের ব্যাপারটা ঠিক ভালোভাবেই বোঝা যাচ্ছে, কিন্তু তারা নিজেরা যেহেতু একটা রিজিড লাইন দিয়ে যুক্ত করা আছে, তাহলে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে আমরা যখন রোটেশন যেটা নেব, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে একটা রোটেশন হচ্ছে, বাট সেই ক্ষেত্রে যেটা দেখা যাবে যে আলটিমেটলি যে মোমেন্ট অফ ইনার্সিয়া, এই মোমেন্ট অফ ইনার্সিয়ার ভ্যালুটা কম আসবে। কেন কম আসবে? তার কারণটা এটা বেসিক্যালি একটা মলিকুল। তার মানেটা কি, এই মলিকুলটা আমরা যদি কনসিডার করি, তার মাস খুবই কম। এবার আলটিমেটলি যে মোমেন্ট অফ ইনার্সিয়ার ভ্যালুটা আমরা যেটা পাবো, ওয়াই এবং জেড অ্যাক্সিস যদি আমরা কনসিডার করি, তাহলে যে ডিস্টেন্সটা বেশি, তার মানে আলটিমেটলি আমরা মোমেন্ট অফ ইনার্সিয়ার যে ভ্যালুটা আমরা অনেকটা বেশি পাবো ডিস্টেন্সটার জন্য। কিন্তু আমরা যদি যে লাইন বরাবর, অর্থাৎ যে অ্যাক্সিস বরাবর এই দুটো অ্যাটম সংযুক্ত আছে, সেই অ্যাক্সিসের সাপেক্ষেই যদি আমরা রোটেশনটাকে বিবেচনা করি, তাহলে ডিস্টেন্সটা কম হওয়ার জন্য কি হবে, এবং মাস তো কম আছেই, যে আলটিমেটলি রেজাল্ট্যান্ট যে মোমেন্ট অফ ইনার্সিয়া যে ভ্যালু আমরা যেটা পাবো, সেটা কিন্তু কি হবে, যে অনেক কম হবে। ওই কারণেই এই যে অ্যাক্সিস বরাবর এই ডাম্বেলটা যুক্ত আছে, সেই অ্যাক্সিসের রেসপেক্টে রোটেশনটাকে আমরা নেগলেক্ট করি। তো আলটিমেটলি তাহলে যেটা দাঁড়ালো যে 3টে ট্রান্সলেশন আছে, 2টো রোটেশন আছে। তো আর এফ ইজ ইকুয়াল টু 5। তাহলে এফ ইজ ইকুয়াল টু 5 হলে আবার আমরা আগের মতন যে সিভি বার করতে পারবো, সিভি ইজ ইকুয়াল টু হাফ এফ আর পাবো, এবং আলটিমেটলি গামা ইজ ইকুয়াল টু 1 প্লাস 2/5 এমনি করে 1.4 পাবো, এবং এটা মোটামুটি এক্সপেরিমেন্টের সঙ্গে ম্যাচ করে যায়। এইবারে আরেকটা ব্যাপার যেটা ঘটতে পারে সেটা হচ্ছে কি, যে অ্যাটমিক বন্ড কিন্তু পারফেক্টলি রিজিড না। তার মানেটা হচ্ছে কি না, এই যে অ্যাটমগুলো যেটা আছে তারা যে লাইন বরাবর সংযুক্ত আছে, সেই লাইন বরাবর তারা কিন্তু ভাইব্রেট করতে পারে। এইবারে এই যে দুটো অ্যাটম যেটা আছে, দুটো অ্যাটম ইন্ডিপেন্ডেন্টলি ভাইব্রেট করতে পারে। তার মানেটা যেটা হচ্ছে কি, যে এই ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডমটা দুটো হচ্ছে। তাহলে এফ ইজ ইকুয়াল টু 5 ছিল আগে, আমরা যদি দুটো ভাইব্রেশনাল ডিগ্রি অ্যাডিশনালি যদি ধরি,
তাহলে আলটিমেটলি এফ ইজ ইকুয়াল টু 7 হচ্ছে। তাহলে গামার যে ভ্যালুটা যেটা হবে সেটা 1.3 হবে, আর সিবির ভ্যালুটা 7/2 আর হবে। কিন্তু এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে নর্মাল টেম্পারেচারে এই যে ভ্যালুগুলো এক্সপেরিমেন্টের সঙ্গে ম্যাচ করে না রুম টেম্পারেচার। তার মানেটা যেটা হচ্ছে যে অর্ডিনারি টেম্পারেচারে এই যে ভাইব্রেশন যেটা আছে, এই ভাইব্রেশনটা খুব একটা বেশি হয় না, অর্থাৎ ভাইব্রেশনটাকে নেগলেক্ট করা যেতে পারে। তাহলে নেগলেক্ট করলে আগের যে রেজাল্ট যেটা ছিল 5 এফ ইজ ইকুয়াল টু 5 ধরে গামার যে ভ্যালুটা আমরা পেয়েছিলাম সেই ভ্যালুটা এক্সপেরিমেন্টের সঙ্গে ম্যাচ করে যাবে। এইবার ট্রাইঅ্যাটমিক গ্যাস। ট্রাইঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে কি হবে যে তিনটে অ্যাটম আছে, এই তিনটে অ্যাটম আমরা একটা ট্রায়াঙ্গেলের ভার্টিসেসে আছে এইভাবে আমরা ভাবতে পারি। তাহলে কি হবে যে নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে না 6 হবে, 3 ট্রান্সলেশন হবে আর 3 রোটেশনাল হবে। এখানে ক্যাপিটাল এন ইজ ইকুয়াল টু 3 আছে আর নাম্বার অফ কনস্ট্যান্ট আছে 3, তাহলে বাই ফর্মুলা এফ ইজ ইকুয়াল টু হবে 3 × 3 - 3 ইজ ইকুয়াল টু 6 হবে। এবং এই ছবিটা এখানে দেখানো হয়েছে যে এটা হচ্ছে একটা সিস্টেম, যে তিনটে অ্যাটম আছে এবং এটাকে আমরা একটা ট্রায়াঙ্গুলার শেপে ধরেছি। ট্রায়াঙ্গুলার শেপে যদি ধরি তাহলে এই যে সিস্টেমটা তিনটে অ্যাক্সিস বরাবরই শিফটিং হতে পারে, সুতরাং তিনটে ট্রান্সলেশন থাকবে। এবং এই যে সিস্টেমটা এরা কিন্তু তিনটে অ্যাক্সিস বরাবরই আবার রোটেট করতে পারবে, তাহলে তিনটে রোটেশন আমরা ধরছি। তাহলে এইভাবে আমরা আলটিমেটলি যেটা ধরছি আর কি, যে টোটাল 6টা ডিগ্রিজ অফ ফ্রিডম রয়েছে এবং এফ ইজ ইকুয়াল টু 6 হলে গামার যে ভ্যালু যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 1.33। বাট কিছু ক্ষেত্রে যেটা দেখা যেতে পারে তিনটে অ্যাটম কিন্তু আবার লিনিয়ারলি অ্যারেঞ্জ হতে পারে। লিনিয়ারলি অ্যারেঞ্জ যদি হয় মানে ট্রায়াঙ্গুলার শেপে না থেকে, তখন কি হবে, লিনিয়ারলি মানে হচ্ছে ধরা যাক একটা ডাম্বেল, কিন্তু সেই ডাম্বেলের মাঝে আরেকটা আমি এক্সট্রা স্ফিয়ার ঢুকিয়েছি, এরকম একটা কনসেপ্ট। তাহলে সেক্ষেত্রে কী হবে যে এম ইজ ইকুয়াল টু 2 হবে, কারণ ইচ দুটো স্ফিয়ারের মধ্যে একটা লাইন আছে, মানে এম ইজ ইকুয়াল টু 2। তাহলে এম ইজ ইকুয়াল টু 2 হলে এফের ভ্যালুটা 7 হবে, সেক্ষেত্রে সিভি এবং গামার আমরা একটু ডিফারেন্ট ভ্যালু পাচ্ছি। তো এখন ঘটনা যেটা হচ্ছে যে অ্যাজ দ্য নাম্বার অফ অ্যাটমস ইন এ মলিকুল ইনক্রিজেস, মানে আমরা যত অ্যাটমগুলো বাড়িয়ে যাচ্ছি দ্য ডিগ্রিজ অফ ফ্রিডম মে অলসো বি এক্সপেক্টেড টু ইনক্রিজ। খুব স্বাভাবিকভাবেই এই যে ডিগ্রিজ অফ ফ্রিডম যেটা আছে এই ডিগ্রিজ অফ ফ্রিডমটা বেড়ে যাচ্ছে। তাহলে কি হবে যে দ্য থিওরি দাস প্রেডিক্টস এ ডিক্রিজিং রেশিও অফ স্পেসিফিক হিটস অ্যান্ড দিস ফিচার ইজ ইন জেনারেল অ্যাগ্রিমেন্ট উইথ এক্সপেরিমেন্ট। তাহলে এফ যদি বাড়ে তাহলে গামার ভ্যালুটা কমে যাচ্ছে এবং দেখা যায় যে এটা এক্সপেরিমেন্টালি এটা হচ্ছে ট্রু। তাহলে আমরা যে থিওরির যে প্রেডিকশান এবং এক্সপেরিমেন্টালের যে প্রেডিকশান এটা মোটামুটিভাবে ম্যাচ করে। তাহলে আমরা এই লেকচারে আমরা যেটা পড়লাম যে ম্যাক্সওয়েলের যে ল যেটা আছে এই ম্যাক্সওয়েলের লয়ের এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন সম্বন্ধে পড়লাম এবং ডিগ্রিজ অফ ফ্রিডম সম্বন্ধে পড়লাম এবং রেশিও অফ স্পেসিফিক হিট এবং গামা এবং ডিগ্রিজ অফ ফ্রিডম এদের যে ইন্টার রিলেশন এই সম্বন্ধে আলোচনা করলাম। পরবর্তী লেকচারে আমরা মিন ফ্রি পাথ সম্বন্ধে আলোচনা করব। আজকের লেকচার এখানেই শেষ হলো।